আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশে যে ঘটনাটি ঘটল, এই ঘটনাকে কেন্দ্র করে, ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে শেখ হাসিনা সম্বন্ধে ভারতীয়দের যে দীর্ঘদিনের একটি দুর্বলতা ছিল, এই দুর্বলতা কিছুটা হলেও কিন্তু কেটে যাচ্ছে। কারণ ভারতের অনেক গণমাধ্যম, যে গণমাধ্যমগুলো কিছুদিন আগেও শেখ হাসিনার পক্ষে কথা বলতো, শেখ হাসিনার পক্ষে অনেক খোঁড়া যুক্তি দাঁড় করাতো, অন্ধবিশ্বাসের মতো শেখ হাসিনার পক্ষে নিজেদের প্রজ্ঞাকে ব্যবহার করত, সেই সংবাদ মাধ্যম এবং বহু বুদ্ধিজীবী আজ কিন্তু শেখ হাসিনার বিপক্ষে অবস্থান নিয়েছে। তো এই অবস্থান নেওয়াটা শেখ হাসিনার পক্ষে অনেকটা দুশ্চিন্তার। যদিও ভারতের বর্তমান ক্ষমতাসীন বিজেপি সরকার বরাবরের মতো শেখ হাসিনার পক্ষে অবস্থান নিয়েছে, এটা বোঝা যাচ্ছে সরকারপন্থী বিভিন্ন সংবাদ মাধ্যমের বিভিন্ন বিশ্লেষণ থেকে। যাই হোক, এই অবস্থা তখন শেখ হাসিনা তার পুরনো কার্ড অর্থাৎ জামাত শিবিরের বিরুদ্ধে সমস্ত দায় চাপিয়ে দেওয়ার যে পুরনো কৌশল, সেটা নিয়েছে। তো সেটা কিভাবে নিয়েছে, এতে তার কতটা লাভ হবে, এ বিষয় নিয়ে আলোচনায় আসব। তার আগে বলতে চাই যে পৃথিবীতে যে সকল দেশ আছে, তাদের মধ্যে যে দেশগুলোতে সামান্যতম গণতন্ত্র আছে, এই ধরনের যদি গণহত্যা সংঘটিত হতো, তাহলে এতক্ষণে সেই দেশের পুলিশ প্রধান, স্বরাষ্ট্রমন্ত্রী, অনেক দায়িত্বশীল ব্যক্তি ইতিমধ্যেই পদত্যাগ করতেন অথবা জেলে যেতেন, অথবা সরকার প্রধানও হয়তো পদত্যাগ করে আগামীতে নির্বাচনের ঘোষণা দিতেন। তো এই ধরনের পথ কিন্তু শেখ হাসিনা অবলম্বন করেননি। কেন তিনি অবলম্বন করেননি, এ নিয়ে বাংলাদেশের অনেক রাজনৈতিক বিশ্লেষক তারা যেটা মনে করেন, সেটা হচ্ছে ভারতের নরেন্দ্র মোদী সরকারের অকুণ্ঠ সমর্থন শেখ হাসিনার উপর। তো দর্শক, যাই হোক, এবার মূল বিষয়ে যাই। তো দর্শক, বাংলাদেশের ছাত্র আন্দোলন নিয়ে বিজেপি বাদ দিয়ে, বিজেপিপন্থী সংবাদ মাধ্যমগুলো বাদ দিয়ে বাকি যদি রাজনৈতিক দলগুলোকে আপনারা দেখেন এবং বাকি বুদ্ধিজীবীদের বক্তব্য যদি আপনারা শোনেন, এক্ষেত্রে কিন্তু খুব পরিষ্কার যে এই বুদ্ধিজীবীরা এবং এই রাজনৈতিক দলগুলো যেগুলো বিজেপির বিরুদ্ধে অবস্থান করে, তাদের যে মনোভাব, সেটা কিন্তু শেখ হাসিনার একেবারে বিপরীত মেরুতে গিয়ে অবস্থান করছে। আপনারা জানেন ভারতে, কলকাতাতে কিভাবে শেখ হাসিনার বিরুদ্ধে বামপন্থী ছাত্র সংগঠনগুলো জোরদার আন্দোলন গড়ে তুলেছিল এবং এখনও এই আন্দোলন তারা জারি রেখেছে। তারা পরিষ্কারভাবে বলেছে যে শেখ হাসিনা হচ্ছে একটি স্বৈরশাসক, একে ক্ষমতাচ্যুত করতে হবে, তার পদত্যাগের দাবি কিন্তু তারা জানিয়েছে। যে দাবিটি বাংলাদেশের ছাত্র সংগঠনগুলো এখনও পর্যন্ত কিন্তু সেটা করেনি। ভারতীয় বিশ্লেষকরা অনেকেই এখন মনে করছেন যে এই আন্দোলন বাংলাদেশের শুধু ছাত্র আন্দোলন নয়, এর মধ্যে আছে মানুষের পুঞ্জীভূত বিভিন্ন ক্ষোভ শেখ হাসিনার উপর। দীর্ঘদিন থেকে, দীর্ঘ 15টা বছর থেকে বাংলাদেশের মানুষ শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না। এই যে গণতন্ত্রহীনতা এবং সব কিছুকে বল প্রয়োগের মাধ্যমে শেখ হাসিনার দাবিয়ে রাখার যে প্রচেষ্টা, এটা সমালোচনা করছে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং বুদ্ধিজীবী। তো দর্শক, এটা শেখ হাসিনার জন্য অত্যন্ত একটি চিন্তার কারণ। আজকে ভারতবর্ষে যদি বিজেপি সরকার না থেকে অন্য একটি সরকার থাকতো, অবশ্যই এই সরকার শেখ হাসিনার এই কৃতকর্মের জন্য শেখ হাসিনার অবশ্যই সমালোচনা করতো। কেন করতো? আপনারা জানেন, মমতা ব্যানার্জি এই ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছেন, ছাত্রদের রক্ত ঝরছে বলে তিনি বিবৃতি দিয়েছেন। বাংলাদেশের যে আন্দোলন, সেই আন্দোলনকে মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির দল কিন্তু সমর্থন করেছেন। আপনারা হয়তো বলবেন যে দল সমর্থন করেছেন, এটা কেমন কথা? আজকে মমতা ব্যানার্জির ওই আন্দোলনের সঙ্গে সংহতি জানানো মানে কিন্তু হচ্ছে তার দল, তার ছাত্র সংগঠন সবারই কিন্তু বাংলাদেশের এই আন্দোলনকে সমর্থন করার কিন্তু সমান। আজকে ভারতে যদি অন্য একটা সরকার ব্যবস্থা থাকতো বিজেপি ছাড়া, সেক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ শরিক থাকতো এই মমতা ব্যানার্জি এবং আরও অনেকগুলো। আপনারা জানেন মমতা ব্যানার্জির সঙ্গে অখিলেশ যাদব, তারপরে দিল্লির কেজরিওয়াল, এদের কিন্তু একটি ঘনিষ্ঠ সুসম্পর্ক আছে। মমতা ব্যানার্জির বাংলাদেশ নিয়ে যে বিশ্লেষণ, বাংলাদেশ নিয়ে তার যে মতামত, সেটা কিন্তু তারা গুরুত্বের সঙ্গে বিবেচনা করত এবং সেই জোট সরকারের উপর চাপ সৃষ্টি করত এবং অবশ্যই সেই সরকার কিন্তু শেখ হাসিনার প্রতি ভারতের যে দীর্ঘদিনের যে একটি অবস্থান, সেটার কিন্তু পরিবর্তন চলে আসতো।
তো দর্শক, এই যখন অবস্থা, তখন শেখ হাসিনার কৌশলটা আসলে কী? আপনারা জানেন, বাংলাদেশ স্বাধীনতার সময় বাংলাদেশের বর্তমান একটি রাজনৈতিক দল জামায়াতে ইসলামী, তাদের অবস্থানটা কিন্তু পাকিস্তানের পক্ষে ছিল। একটা বিষয় দর্শক আপনাদের মনে রাখতে হবে, একটা দেশ ভেঙে যখন আর একটা দেশ তৈরি হতে যাবে, তখন দেশের 100% মানুষ সেটার পক্ষে অবস্থান নেবে, এই ভাবাটা কিন্তু অত্যন্ত একটি ভুল চিন্তা ভাবনা। দেশের সমস্ত মানুষ এই বিষয়টার সঙ্গে একমত হবে না। তো যাই হোক, একটা পর্যায়ে গিয়ে পূর্ব পাকিস্তান পরবর্তীকালে বাংলাদেশ হিসেবে স্বাধীন হয়। তো এই দলটা যেহেতু পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল, এই দলটাকে অনেকে মনে করেন যে এই দলটা হচ্ছে ভারত বিরোধী এবং আওয়ামী লীগ বিরোধী। এই রাজনৈতিক দলটি কতটা ভারত বিরোধী, কতটা পাকিস্তানপন্থী, এই বিষয়টি একটি আলাদা আলোচনার বিষয়। তবে শেখ হাসিনা এই জামাত শিবির কার্ডটিকে, ভারতের অবস্থানকে তার পক্ষে নেওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে দীর্ঘদিন কিন্তু তিনি কাজে লাগিয়ে আসছেন, এবং এবারও কিন্তু সেটা হচ্ছে। কি হচ্ছে? এই যে বাংলাদেশে এতটা আন্দোলন হলো, এত মানুষ সেখানে নিহত হলো, এত ক্ষয়ক্ষতি হলো রাষ্ট্রীয় সম্পদের, সমস্ত দায় কিন্তু এই জামায়াতে ইসলামী এবং তাদের ছাত্র সংগঠন, ছাত্র শিবিরের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। ভারতের যে বুদ্ধিজীবীরা, যে সংবাদ মাধ্যম, যে রাজনৈতিক দলগুলো শেখ হাসিনার বিপক্ষে অবস্থান নিচ্ছে, তাদেরকে শেখ হাসিনা বোঝানোর চেষ্টা করছে যে এই ঘটনাগুলো যেগুলো ঘটেছে বাংলাদেশে, এগুলো ঘটনার পিছনে সবচেয়ে বড় দায়ী হচ্ছে জামায়াতে ইসলামী এবং তাদের ছাত্র সংগঠন শিবির। কারণ হাসিনার মতামত অনুযায়ী যদি আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং বিএনপি যদি জোট সরকার করে ক্ষমতায় আসে, সেক্ষেত্রে এই জোট সরকারের অন্যতম জোট সঙ্গী হবে জামাত। ফলে এই রাজনৈতিক দলটি ভারত বিরোধিতায় সবসময় লিপ্ত থাকবে এবং ভারতের ক্ষতি হোক এই ধরনের বিভিন্ন ধরনের কাজের সঙ্গে এই রাজনৈতিক দলটি যুক্ত হবে। সুতরাং ভারতকে এভাবে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। এটাও দীর্ঘদিন থেকে বলা হচ্ছে, এখনও বলা হচ্ছে যে এই ঘটনার পিছনে পাকিস্তানের হাত আছে। পাকিস্তান চায় না বাংলাদেশে আওয়ামী লীগ সরকার থাকুক, এবং জামাত এবং তাদের ছাত্র সংগঠন, তারা নাকি পাকিস্তানের কাছ থেকে অর্থ নিয়ে আইএসআইয়ের দ্বারা নিয়ন্ত্রিত, এবং সবসময় তারা ভারতের সঙ্গে, ভারত বিরোধী কার্যক্রমের সঙ্গে যুক্ত। তো দর্শক, এই যে পুরনো কার্ড, এই কার্ডটা দিয়ে আবার ভারতীয়দের মন পাওয়ার জন্য মরিয়ে চেষ্টা কিন্তু চালাচ্ছেন শেখ হাসিনা। তো দর্শক, তার এই পুরনো কার্ড ভারতীয়দের মধ্যে কতটা প্রভাব ফেলবে, এটা হয়তো আমরা সামনের দিকে দেখতে পারবো। কিন্তু এটা ঠিক, ভারতীয়রা এটা বুঝতে পারছে যে বাংলাদেশে নির্বাচনের নামে যে প্রহসনগুলো দীর্ঘদিন হচ্ছে, এই প্রহসন করে নির্বাচনে ক্ষমতায় এসে শেখ হাসিনার যে আত্মবিশ্বাস জন্মেছে, এই আত্মবিশ্বাসের, অর্থাৎ অতি আত্মবিশ্বাসের কারণেই সে কিন্তু ছাত্রদের বুকের উপর গুলি চালাতেও কিন্তু দ্বিধাবোধ করেনি। তো দর্শক, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।